হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আই থিঙ্ক সবাই তোমরা খুব খুব ভালো আছো এবং খুব খুব মন দিয়ে পড়াশোনা করছো। সো এটা লেকচারটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই তোমাদের সাথে, যে আমার একটা চ্যানেল অলরেডি আছে বিজ্ঞান প্রশস্তি নামে। সেখানে আমি হিন্দি এবং ইংলিশ বাইলিঙ্গুয়াল লেকচার বানাই, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস এর উপর, ঠিক আছে, বায়োলজি কাজ চলছে। তো ডেফিনেটলি আমি ভাবলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বিদ্যার্থীরা আছে, যে সমস্ত ছাত্রছাত্রী আছে, তাদেরকে যদি তাদের নিজস্ব ভাষায়, অর্থাৎ আমাদের যে প্রিয় বাংলা ভাষাতে যদি শিক্ষাটাকে দেওয়া যায়, বা তাদেরকে যদি নিজস্ব বাংলা ভাষাতে যদি বিষয়গুলোকে বোঝানো যায়, তাহলে আমার মনে হয় তারা খুবই খুবই ভালোভাবে জিনিসগুলোকে বুঝতে পারবে এবং খুব ভালোভাবে উপকৃত হবে। তাহলে আমি এই ইনিশিয়েটিভটা নিলাম যে একটা, কেননা তাদের জন্য স্পেশালি বাংলা মিডিয়ামে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের জন্য বিষয়টিকে সহজ করার জন্য, তাদের কাছে বোধগম্য করার জন্য, তাদের কাছে বিষয়গুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য আমি একটা নতুন প্ল্যাটফর্ম, নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে তোমাদের কাছে এসেছি। এবং তোমাদের কাছে এটাই অনুরোধ যে তোমরা তোমাদের বন্ধুদের সাথে যত তাড়াতাড়ি পারবে এই মেসেজটি তোমরা তাদের কাছে পৌঁছে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো। ওকে, তো আমি যে টার্গেটটা নিয়েছি এখানে, যে আমি প্রথমে মাধ্যমিক যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদেরকে বিশেষভাবে ফোকাস করব, কারণ মাধ্যমিক একটা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। কাজেই ভৌত বিজ্ঞানে তাদের যাতে খুবই খুবই ভালো নাম্বার আসে সেই বিষয়টির উপর ফোকাস করা হবে, এবং বেসিক্যালি আমি সেইটাকে নিয়েই এগোবো। এবং আজকে আমি যে প্রথমে যে লেকচারটা বানাবো তোমাদের, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। ঠিক আছে, তাহলে তো তোমরা কি করবে, প্রতিদিন আমি যখনই লেকচার তোমাদের চলে আসবে নোটিফিকেশন, বেল আইকনটি প্রেস করে রাখবে, কিন্তু না হলে বোঝা যাবে না। তাহলে যখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, তোমরা কি করবে, একটা খাতা একটা পেন নিয়ে বসে যাবে এবং খুব সুন্দরভাবে ক্লাসটা অ্যাটেন্ড করবে। পুরোটা যদি তোমরা কনসেপ্টটা পুরোটা বুঝতে পারো, একটা ভিডিওতে আমি চেষ্টা করব যতটা ছোট ছোট যে জায়গাগুলোতে স্পেশালি বাচ্চাদের অসুবিধা হয় সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে একটা রুট লেভেল, একটা বেসিক একটা জায়গা, একটা ফাউন্ডেশন থেকে আমরা শুরু করি পরিবেশের ভাবনা। তাহলে চলো শুরু করা যায়, তাই তো? ওকে, তাহলে কি হচ্ছে না, পরিবেশ। প্রথমে আমরা জানি যে পরিবেশের যে এখন এট প্রেজেন্ট যে সিচুয়েশন তোমরা দেখছো খবরের কাগজে বিভিন্ন ভাবে, যে পরিবেশে একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে, এবং আমরা যদি খুব দ্রুত তার মধ্যে যদি সচেতন না হয়, তাহলে কিন্তু একটা খুবই বিভীষিকাময় পরিস্থিতি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং এই বিষয়টা সম্পর্কে বাচ্চাদের মধ্যে, স্টুডেন্টসদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, যারা এখন স্কুল লেভেলে আছে, কলেজ লেভেলে আছে, তাদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে যে পরিবেশ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই? কারণ পৃথিবীকে তো আমাদেরকে সুন্দর রাখতে হবে এবং সেই দায়িত্বটা তো আমাদেরকেই নিতে হবে, তাই তো? তাহলে আমাদের ঘর তো পৃথিবী, আমাদের ঘর, রাইট? তাহলে এই যে পরিবেশ, এই পরিবেশটা কি, পরিবেশ সম্পর্কে আমরা জানার আগে সেই বিষয়গুলো আলোচনা করে নেব, যে আমরা চারপাশে যেটা দেখছি, আমরা চারপাশে যেগুলো আমাদের প্রতিনিয়ত দেখছি সকাল থেকে রাত্রি পর্যন্ত, এবং যে জিনিসগুলো আমাদের জীবনে, ঠিক আছে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আমাদের বৃদ্ধি, আমাদের উন্নয়ন, আমাদের আমাদের প্রজনন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা সমষ্টিগতভাবে কাজ করছে। এবং চারপাশে যেগুলো আমাদের দেখছি সেগুলো কিন্তু আমাদের পরিবেশ হতে পারে, সেটা কোনো বায়বীয় উপাদান হতে পারে, মাটি, পাথর হতে পারে, গাছপালা হতে পারে, জীবজন্তু, জলাশয়, তৃণভূমি, সমস্ত মিলিয়ে কিন্তু আমাদের পরিবেশ, এবং সেই পরিবেশ নিয়েই আমাদের এই ভাবনা, রাইট? তাহলে পরিবেশে যদি আমরা উপাদান সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা দুটো উপাদান কিন্তু পরিবেশের থেকে আমরা দেখতে পাবো, যে কিছু উপাদান আছে যেগুলো সজীব উপাদান, অর্থাৎ এই সজীব উপাদান যেগুলো, সেগুলো জীব যে সমস্ত জীব জন্তু আছে, প্রাণী আছে, উদ্ভিদ যেগুলো আছে সেইগুলো, এবং কিছু অণুজীব, তোমরা জানো ব্যাকটেরিয়া, ভাইরাস, বা যে সমস্ত অণুজীব গুলো আমরা চোখে দেখতে পাই না, রাইট? সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা সজীব জায়গা তৈরি হচ্ছে, সজীব একটা পার্ট তৈরি হচ্ছে। এবং আরেকটা উপাদান যেটা আমরা দেখবো, যে যেখানে মাটি, পাথর, যে সমস্ত অবায়বীয় যে সমস্ত বিষয়গুলো আছে, জড় পদার্থ যেগুলো আছে, সেইগুলো নিয়ে পরিবেশের একটা উপাদান। তাহলে পরিবেশের কিন্তু যে সজীব উপাদানটাই গুরুত্বপূর্ণ সেটা নয়, তার সাথে সাথে কিন্তু জড় যে উপাদানগুলো আছে, যে মাটি, বায়ু, জল, আলো, বাতাস, এই যে বিষয়গুলো, ওগুলোর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাইট? কারণ দেখো, আমরা যে আমাদের শ্বাস বায়ু যে অক্সিজেন, সেটা তো একটা জড় পদার্থ, রাইট?
সেটা তো একটা বস্তু, সেটা তো জড় পদার্থ। তাহলে সেটা যদি না থাকতো তাহলে তো আমরা বাঁচতে পারতাম না। ইভেন যে সমস্ত প্রাণীরা যারা সবাই কিন্তু আমাদের অক্সিজেনের উপর নির্ভর করে বেঁচে থাকে, তারা কেউ কিন্তু বেঁচে থাকা তাদের পক্ষে সম্ভব হতো না। তাহলে পুরো দুটোই ইম্পর্টেন্স, তাই আমাদের যে বৃদ্ধির জন্য যে সমস্ত আমরা নিউট্রিয়াস ফুড যেগুলো আইটেমস গুলো খাই, সেগুলো তো আমাদের পরিবেশ থেকেই আসছে, রাইট? তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। জল যদি না থাকতো ভেবে দেখো তোমরা কি হয়, রাইট? তো এই যে বিষয়টা, তাহলে পরিবেশ সম্পর্কে আমরা যদি খুব একদম ব্রডলি আলোচনা করি, তাহলে দুটো পার্ট পাচ্ছি, একটা সজীব আর একটা হচ্ছে অজীব বা জড়। জড়ের মধ্যে তোমরা আলো আর মাটি এই সমস্ত বিষয়গুলো থাকছে, রাইট? আলো, মাটি, লবণ এই সমস্ত বিষয়গুলি। সজীব জীবজন্তু, গাছগাছড়া, জীবজন্তু, অণুজীব, রাইট? তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে। এবারে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে বায়ুমণ্ডল। সেটা কি না, বায়ুমণ্ডলটা ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। বায়ুমণ্ডলটা কি না, একটা পৃথিবী যেটা আমাদের আছে, সেই পৃথিবীকে ঘিরে তোমরা যদি দেখো তাহলে একটা বায়ুর একটা কিন্তু আস্তরণ আমরা দেখবো, মানে যেটা অদৃশ্য। অ্যাকচুয়ালি যদি আমরা ধরি এটা আমাদের পৃথিবী, এটা যদি আমাদের আর্থ, এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে পৃথিবীকে ঘিরে এইভাবে অদৃশ্য অদৃশ্য অনেক লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এই যে লেয়ার গুলো যেটা পৃথিবীকে চাদরের মতো আবৃত করে রেখেছে, আবরণ করে রেখেছে, সেটাকে আমরা বলছি বায়ুমণ্ডল। তাহলে এই বায়ুমণ্ডলের যে উপাদান, সেই উপাদানগুলো যদি আমরা দেখি, তাহলে সেই উপাদানগুলোর মধ্যে কি কি উপাদান পাবো আমরা না, সেই উপাদানগুলোর মধ্যে আমরা যে উপাদানগুলো পাবো সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, রাইট? একটা আমরা কি পাবো না গ্যাসীয় উপাদান, গ্যাসীয় উপাদান। আরেকটা আমরা পাচ্ছি না জলীয় বাষ্প, জলীয় বাষ্প। এই দুটো ভাগে আমরা ভাগ করছি। তাহলে এই যে গ্যাসীয় উপাদান যেটা, এই গ্যাসীয় উপাদানের মধ্যে যদি আমরা দেখি তাহলে এখান থেকে কি কি পাবো না, যদি আমরা দেখি ভলিউম অনুসারে এই গ্যাসীয় উপাদানের মধ্যে যে সমস্ত বিষয়গুলি প্রেজেন্ট আছে, যদি আমরা এটাকে ভালোভাবে দেখি তাহলে আমরা দেখবো যে নাইট্রোজেন, নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে আমাদের থাকে বাতাসের মধ্যে, তাই তো? 78%, 78% আমাদের নাইট্রোজেন আছে। তারপরে আমরা যদি দেখি অক্সিজেন, অক্সিজেনের যদি আমরা ঠিকঠাক মাত্রাটা দেখি এখানে, তাহলে 20.95%, 20.95% আমরা অক্সিজেনের পরিমাণটা দেখছি। আমরা আর্গনের যদি পরিমাণটা দেখি, আর্গন, তাহলে আর্গনের পরিমাণটা হচ্ছে আমাদের 0.93%, এবং কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে আমাদের 0.03%। তাহলে এইরকম একটা আয়তন হিসাবে যে বিভিন্ন উপাদানগুলো গ্যাসীয় উপাদানের মধ্যে আছে, সেই জিনিসগুলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আরো কিছু জিনিস আছে যেগুলো খুবই রেয়ার পরিমাণে থাকে, আরো নিষ্ক্রিয় কিছু গ্যাস আছে, হিলিয়াম আছে, তো এই বিষয়গুলো, মিথেন আছে, জেনন, হাইড্রোজেন, তো এইগুলো তো থাকছেই, ঠিক আছে? কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো বেশি মেজর কোয়ান্টিটিতে আছে, মেজর জায়গা দখল করেছে, সেইগুলো হচ্ছে এই পরিমাণ, এইগুলো নাইট্রোজেন, অক্সিজেন, রাইট? সেগুলো সব থেকে বেশি দেখতে পাচ্ছি আমরা। তাহলে তোমাদের কাছ থেকে এখানে একটা যদি কোশ্চেন হয় যে বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সব থেকে বেশি পরিমাণে থাকে, তাহলে চটপট তোমাদের কাছে অ্যান্সার চলে আসবে নাইট্রোজেন, 78.09%। বোঝা গেল জিনিসটা কি? এবারে আমরা যদি দেখি যে জলীয় বাষ্পের ব্যাপারটা, স্যার জলীয় বাষ্পের, আচ্ছা গ্যাসীয় উপাদানের মধ্যে আরো অনেক কিছু থাকে কিন্তু, ঠিক আছে? এমন নয় যে চারটি আছে, এখানে মিথেন আছে, হাইড্রোজেন আছে, আর আরো যে হিলিয়াম আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে, ঠিক আছে? কিন্তু ওগুলো খুবই কম পরিমাণে, ওগুলো জাস্ট নেগলিজেবল। এবারে হচ্ছে কি না গ্যাসীয় উপাদান হলো এবারে জলীয় বাষ্প। স্যার জলীয় বাষ্পের ব্যাপারটা কি না, দেখো তোমাদের জলীয় বাষ্প কোথা থেকে তৈরি হচ্ছে, ধরো একটা জলাধার আছে এখানে, জলাশয় যেগুলো আমরা বলি, ছোট ছোট পুকুর, জলাশয়, সেই যে জলাশয়, এই জলাশয়ের মধ্যে কি থাকে না জল থাকে স্যার, সেই জলের মধ্যে মাছ থাকে স্যার, রাইট? এবারে কি হচ্ছে না জলাশয়ের মধ্যে যখন সূর্যরশ্মি পড়ছে, জলাশয়ের মধ্যে যখন সূর্যরশ্মি এভাবে সূর্যের যে কিরণ, সেই সূর্য কিরণ যখন পড়ছে, তাহলে জলের উপরিতল কি হচ্ছে, হিট হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, এবং সেইখানে কি হচ্ছে জলের মলিকুল গুলো এনার্জি নিয়ে
ইভাপোরেট করছে, অর্থাৎ তারা তাদের যে তরল দশা, সেই তরল দশা থেকে একটা গ্যাসীয় দশাতে তারা কি করছে, জাম্প করছে, এখান থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে। মানে যে এটা ধরো জলের কণা, সেগুলো নিজেদের মধ্যে যেভাবে বন্ডিং করে আছে লিকুইড দশাতে, সেখান থেকে এনার্জি নিয়ে পরে তারা গ্যাসীয় স্টেটে চলে গেল, মানে গ্যাসীয় মলিকুল ফর্ম করলো, ওয়াটার গ্যাসিয়াস ফর্মে চলে যাচ্ছে। তাহলে এইভাবে জলীয় বাষ্পের কিন্তু একটা মেজর কোয়ান্টিটি আমরা এখানে দেখবো যে পরিবেশের মধ্যে থাকছে, কারণ উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হওয়ার পর সেইখান থেকে জল পরিবেশে চলে যাচ্ছে এবং একটা পরিবেশে একটা হিউমিডিটি বাড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা বোঝা গেল যে জলীয় বাষ্পের পরিমাণটা এইভাবে বৃদ্ধি হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করবো যে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু ডিপেন্ড করে স্যার, ডিপেন্ড করে যে যেখানে জলের পরিমাণটা বেশি সেখানে এবং উত্তপ্তটা বেশি, সেইখানে জলীয় বাষ্পের পরিমাণটা আমরা বেশি দেখতে পাবো। বুঝতে পারা গেল? জলীয় বাষ্পের পরিমাণটা জল থাকবে তবে তো জলীয় বাষ্প হবে, আর সেখানে উত্তপ্তও থাকতে হবে, সূর্যালোক সেরকম ভাবে কিরণ দিতে হবে, তবে তো সেই জলটা বাষ্পতার সাথে যাবে, রাইট? তাহলে এটা ডিপেন্ড করছে এরিয়া ওয়াইজ। তাহলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হলো, বোঝা গেল জিনিসটা কি? এর সাথে সাথে কিন্তু আমরা আরো অনেক ধরনের জিনিস দেখবো যে দেখা যায় যে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, বিশেষ করে যেখানে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে, লাইক লৌহ ইস্পাত কারখানা থেকে শুরু করে বিভিন্ন আরো যে সমস্ত পেট্রোলিয়াম বা আরো যে সমস্ত কারখানাগুলো হয় আমরা দেখেছি, তো সেইখানে কিন্তু স্পেশাল আরো কয়েকটা, মানে যেগুলো আমাদের এমনি গ্রামের আমরা দেখি বা এমনি যে সমস্ত সাধারণ জায়গা, সেগুলোতে কিন্তু অতটা প্রেজেন্ট থাকে না, রাইট? তো সেই জায়গাতে কি হয় না, যখন ওই ওর বা যে সমস্ত মিনারেলস গুলো ইউজ করা হয়, তো সেইখানে বিভিন্ন না আরো আনওয়ান্টেড গ্যাসিয়াস সিস্টেম কিন্তু ওখানে ডেভেলপ করে, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে গেল, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। তো এই সমস্ত জিনিসগুলো, ধূলিকণা, এগুলো কিন্তু মানে ওই সমস্ত জায়গাতে বেশি পরিমাণে পাওয়া যায় যেখানে খুবই বেশি পরিমাণে কলকারখানা, ইন্ডাস্ট্রি প্রেজেন্ট আছে। বোঝা যাচ্ছে জিনিসগুলোতে এগুলো ভেরি করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, গ্রাম অঞ্চলে এগুলো আমরা কম দেখবো, একটু শহরাঞ্চলে এই যে সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি পরিমাণে থাকে, যেটা কিন্তু বায়ু দূষণের একটা সব থেকে মেজর কারণ। ঠিক আছে, এবারে আমাদের যেটা পড়ার বিষয়, সেখানে আমরা আসছি যে এই যে বায়ুমণ্ডল যেটা আমরা দেখলাম এখনই তোমাদেরকে বললাম যে বায়ু পৃথিবীকে যে আমাদের যে সুন্দর ধরিত্রী, তাকে যে একটা চাদরের মতো কয়েকটা অদৃশ্য লেয়ার যে আবরণ করে রেখেছে, সেই আবরণগুলো কি কি, মানে একটাই কি আবরণ আছে না অনেকগুলো আবরণ আছে, বা পরপর আবরণগুলোকে আমরা যদি সাজাই তাহলে কি পাবো, না না পুরো ব্যাপারটার মধ্যে না একই ধরনের ঘটনা ঘটে? বিষয়টা কিন্তু খুবই পরিষ্কার ভাবে তোমাদের কাছে ক্লিয়ার থাকা উচিত, যেটা আমি এইরকম ভাবে বোঝানোর পর হয়তো সাহায্য হবে তোমাদের। তাহলে আমরা যদি দেখি যে লেয়ার গুলা, পৃথিবীর লেয়ার গুলা, তাহলে এইভাবে পরপর কিন্তু লেয়ার গুলা আমরা পাবো। একদম যদি আমরা নিচে দেখি, পৃথিবী যদি একদম নিচে ধরি, দেখা যাক এটা যদি পৃথিবী, তার একদম নিচের লেয়ারটা যদি আমরা দেখি একদম মানে বিলোতে, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার একদম নিচে। তারপরে তারপরে যে লেয়ারটা সেটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটো স্ট্রেটোস্ফিয়ার স্ট্রেটোস্ফিয়ার তারপরে যদি আমরা দেখি, স্ট্রেটোস্ফিয়ারের পরে যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো মেসোস্ফিয়ার। এরপরে আসছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, ঠিক আছে, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এরপরে আমরা যদি দেখি, তারপরে আসছে আমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আর ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে কি কি বললাম না, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের পরে আমাদের চলে আসছে স্ট্রেটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, এবং সব থেকে উপরে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই যে বিষয়গুলো আমরা একটার পর একটা কিন্তু আলোচনা করব, যে ট্রোপোস্ফিয়ারে কি ব্যাপার, কি ট্রোপোস্ফিয়ারে কি কি থাকে, ট্রোপোস্ফিয়ারে কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, পরীক্ষার জন্য কি কি কোশ্চেন হতে পারে ট্রোপোস্ফিয়ারে। তারপরে আমরা স্ট্রেটোস্ফিয়ারের সম্পর্কে আলোচনা করব, তারপরে মেসোস্ফিয়ারে কি হয়, থার্মোস্ফিয়ারে, দেন এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে একটা একটা করে আমরা আলোচনা করি। এখানে লিখি প্রথমে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার
এটা পৃথিবীর একদম মানে কাছের অংশ, একদম পৃথিবীর কাছের অংশ। তোমরা ভেবে দেখো একটু, একদম সর্বাপেক্ষা নিচের অংশ। এটা বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর, সব থেকে নিচের স্তর। এটা একদম নিচে আছে পৃথিবীর, একদম এই যে এইখানে। এবং এটা আমরা যদি দেখি তাহলে এর যে কতটা জায়গা জুড়ে আছে এটা, না যদি আমরা দেখি যে উপরের দিক থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে যদি আমরা দেখি 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত এটা কি থাকে, বিস্তৃত থাকে। 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত এটা সমুদ্রতল থেকে, আমরা যে উচ্চতাগুলো পরিমাপ করি এই জায়গাটা বুঝতে হবে যে সমুদ্রতল থেকে আমরা ধরি, ঠিক আছে? সমুদ্রতল ধরে নাও যে এইটা এখানে সমুদ্রতল, ঠিক আছে? তো সমুদ্রতল থেকে আমরা উচ্চতাটা ধরি, এটার কতটা পড়ছে 16 থেকে 18 কিলোমিটার। তাহলে একটা জিনিস দেখো, আমরা কি না এই যে জায়গাটা যেটা আমরা ট্রপোস্ফিয়ারে যে আছি, সেই জায়গাতে কি আছে না এই যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো আছে, সমস্ত যে গ্যাসীয় উপাদানগুলো আছে সেই সমস্ত গ্যাসীয় উপাদানগুলো আছে, ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে। তাহলে আমরা যদি দেখি না 75% গ্যাসীয় উপাদান এইখানে আছে ট্রপোস্ফিয়ারের মধ্যে। ধূলিকণা এখানে আছে, জলীয় বাষ্প এখানে আছে, বোঝা যাচ্ছে? তাহলে ধূলিকণা, জলীয় বাষ্প, জলকণা এই স্তরে থাকে 75%, মানে টোটাল যতটা মিলে আছে আর কি, 100% যদি টোটালটা হয় তার 75% এই জায়গাটাতে আছে। এবং এই জায়গাটাতে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এই সমস্ত বিষয়গুলো। অর্থাৎ এই জায়গাতে আমরা যদি দেখি এই যে ঝড়, বৃষ্টিপাত, এই বিষয়গুলো এখানে হবে, তাই তো? এই জায়গাতে কি হবে, এই যে ঝড়, মেঘ, বৃষ্টি, এই সমস্ত জিনিসগুলো হবে এখানে। এখানে ঝড়, বৃষ্টি, মেঘ ফরমেশন এখানে হবে। তাহলে এই জায়গাটা কি মানে পরিবর্তনশীল, ক্ষুব্ধ, এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল বা বলা হয় পরিবর্তনশীল বা ক্ষুব্ধ মণ্ডল। তাহলে আমাদের যে কোশ্চেন যে ট্রপোস্ফিয়ারে স্যার কি কি হয়, কি কি ক্যারেক্টারিস্টিক আমরা মাথায় রাখবো, না এটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এইখানে যে বায়ুমণ্ডলের যে 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্প, এই সমস্ত বিষয়গুলো আছে এবং এইগুলোই কিন্তু আইডিয়াল কন্ডিশন আমাদের মেঘ তৈরি হওয়ার। মেঘ হলে বৃষ্টি হবে, ঝড় হবে, এই যে বিষয়গুলো এখানে থাকে। এবং এই জন্য এই জায়গাটাকে কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল। এবং এটাকে পরিবর্তনশীল, আমরা পরিবর্তনশীল লেয়ারও বলতে পারি। রাইট? ক্লিয়ার হলো এই জায়গাটা? এবারে কি হয় না এই জায়গাতে এইখানে আমরা যদি দেখি তো উষ্ণতার যে পরিবর্তনটা উচ্চতার সাথে সাথে কি হয়, উপরের দিকে যদি আমরা যাই তাহলে কমতে থাকে। এটা ধরো এখানে একটা উষ্ণতা আছে এবং ধীরে ধীরে যদি আমরা উপরের দিকে যাচ্ছি তাহলে উষ্ণতা কি হচ্ছে, এখানে কমছে। এবং এখানে একটা জায়গা মানে প্রত্যেকটা লেয়ারে আমরা একটা জায়গা পর্যবেক্ষণ করব, এখানে নোটিস করব যে একটা জায়গা যাওয়ার পরে এখানে উষ্ণতাটা একদম ফিক্সড হয়ে যাচ্ছে। যেমন ওই জায়গাটাতে একটা পজ চলে আসছে, টেম্পারেচার একটা পজ। তো সেই যে পজ জায়গাটা সেইটা যেখানে হয় আর কি, যেখানে মানে উষ্ণতাটা ফিক্সড হয়ে যায়, উষ্ণতাটা কি হয় না ধ্রুবক বা কনস্ট্যান্ট ফিক্সড যদি যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে ট্রপোস্ফিয়ার থেকে আমরা যত উপরে উঠছি, ভালো করে বুঝো, ট্রপোস্ফিয়ার থেকে আমরা যত উপরে উঠছি ধীরে ধীরে টেম্পারেচার কমছে এবং কমে কমে একটা জায়গা এলো যেখানে টেম্পারেচারটা একদম ফিক্সড হয়ে যাচ্ছে, আর চেঞ্জ হচ্ছে না। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো, ট্রোপোপজ। কি বলবো, ট্রোপোপজ। এইখানে টেম্পারেচারটা একদম আমাদের ফিক্সড হয়ে যাচ্ছে। এবং এইখানে কত টেম্পারেচার হয় যদি আমরা দেখি, কমে কমে না -56 ডিগ্রি সেন্টিগ্রেড, এতটা পর্যন্ত কমে টেম্পারেচারটা হয়। তাহলে ট্রপোস্ফিয়ার সম্পর্কে যদি আমাদের এই ধারণাগুলো একটু থাকে
তাহলে আমাদের মনে হয় যা কিছু কোশ্চেনে দেওয়া হোক না কেন আমরা কিন্তু সেই কোশ্চেন গুলোকে করতে পারবো। এইবারে ট্রপোস্ফিয়ারের পর আমরা পড়বো স্ট্রেটোস্ফিয়ার। খুব ভালো করে জিনিসগুলো আমাদেরকে নোটিস করতে হবে। ভিডিও কিন্তু 10 মিনিট 5 মিনিটের বানিয়ে কোনো লাভ নেই, এবং আমি সেটা কখনো করব না। তো যাদের ধৈর্য আছে, যারা শিখতে চাই, তারা ডেফিনেটলি ওয়েলকাম। আর ওইরকম 5 মিনিটে কোনো হয় না, ঠিক আছে? যদি ভালো করে পড়াতে হয় একজন টিচারকে, তো ওকে সময় দিতে হবে, এবং যারা পড়ছে, যাদের শেখার আছে, তাদেরকেও সময় দিতে হবে। যেমন আমরা ট্রপোস্ফিয়ারটা সম্পর্কে যা কিছু পড়লাম, ধরো তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে ব্যাপারগুলো যাদের পড়া আছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো অবভিয়াসলি অনেকে অনেক কিছু পড়ে ফেলেছো, ইভেন শেষও হয়ে গেছে। তো আমরা এইভাবেই ধীরে ধীরে আমরা এগোবো, আশা করি পরীক্ষার আগে পর্যন্ত শেষ হবে। জিনিসটা কি না, ট্রপোস্ফিয়ার হয়ে গেল, তাহলে ক্ষুদ্রমণ্ডল কাকে বলে? ট্রপোস্ফিয়ার কতটা পর্যন্ত? 16 থেকে 18। ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি এই সমস্ত বিষয়গুলো ঘটছে, এবং এইখানে একটা উচ্চতা পর্যন্ত আমরা দেখি যে টেম্পারেচার কমে কমে একটা জায়গায় স্টপ হয়, এবং সেই জায়গায় টেম্পারেচারটা হয় -56 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ওই জায়গাটা আমরা ট্রপোপজ বলি। তাহলে এটা হয়ে গেল আলোচনা আমাদের। এইবার হচ্ছে আমাদের স্ট্রেটোস্ফিয়ারে আমরা আসছি। তাহলে স্ট্রেটোস্ফিয়ারটা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, কারণ স্ট্রেটোস্ফিয়ারটা একটু ইম্পর্টেন্স আছে। কিরকম? স্ট্রেটোস্ফিয়ারে এটা কি না, এটার যদি আমরা বিস্তারটা দেখি, তো বিস্তারটা হচ্ছে আমাদের মোটামুটি তোমাদের ট্রপোস্ফিয়ারের উপর থেকে, অর্থাৎ আমরা যদি দেখি একে, তো 20 থেকে মোটামুটি 50 কিলোমিটার পর্যন্ত, 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত তোমরা এই লেয়ারটাকে দেখতে পাবে, ঠিক আছে? এইবারে এই যে স্ট্রেটোস্ফিয়ার, এই স্ট্রেটোস্ফিয়ারে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে ধ্যান রাখতে হবে, যে ট্রপোস্ফিয়ারে যেগুলো ছিল ঝড় এই সমস্ত বিষয়গুলো হচ্ছিল, সেগুলো কিন্তু এখানে হবে না। কারণ এখানে এই যে বায়বীয় যে উপাদানগুলো, ধূলিকণা, গ্যাস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে না, রাইট? বাতাসের পরিমাণ কম, ধূলিকণা, জলীয় বাষ্প থাকে না এখানে। তাহলে এখানে বাতাসের পরিমাণটা কম, অনেক বাতাসের পরিমাণ কমে যায়, বাতাসের পরিমাণ কমে যায়। জলীয় বাষ্প, ধূলিকণা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু থাকে না। তাহলে যদি এগুলো না থাকে, তাহলে মেঘ তৈরি হবে না। তো মেঘ যদি না তৈরি হয়, বৃষ্টি হবে না, ঝড় হবে না, তাহলে এই জায়গাটা একদম কাম থাকে, একদম শান্ত থাকে, পুরো শান্ত, একদম কিপ কোয়াইট। সেই জন্য কি হয়, এখানে পরিবেশ যদি একদম শান্ত, তাহলে কি করলো না, এখানে জেট প্লেন আমরা যদি চালনা করি, জেট প্লেনকে নিয়ে যাই, তাহলে কোনো কিন্তু সেখানে বিপদের আশঙ্কা নেই, খুব স্মুথলি কিন্তু সেই জায়গার মধ্যে জেট প্লেনটা চলাচল করতে পারে। বুঝতে পারা গেল? জেট প্লেন গুলো তাহলে কোথায় চলাচল করে? ট্রপোস্ফিয়ার না স্ট্রেটোস্ফিয়ার? জেট প্লেন চলাচল করে স্ট্রেটোস্ফিয়ারে, মাথায় থাকবে একেবারে। এইবারে আমরা চলে আসছি না, এইখানে একটা জিনিস হয়, এখানে টেম্পারেচারটা যেমন আমরা দেখছিলাম যে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে যত উপরের দিক দিয়ে যাচ্ছিলাম কমে যাচ্ছিল, এইখানে কিন্তু ইনভার্সন আমরা দেখতে পাই, টেম্পারেচারের একটা ইনভার্সন আমরা এখানে দেখতে পাবো। কিরকম স্যার ইনভার্সন? না, যত আমরা উপরের দিকে যাব টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে, যত আমরা হাইট উপরের দিকে যাচ্ছি, যত আমরা হাইট বাড়াচ্ছি, তত টেম্পারেচারটা বাড়ছে, এবং এইভাবে বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায় এবং স্থির হয়। তাহলে এখানেও আমরা একটা জায়গা পাবো যেখানে টেম্পারেচারটা স্থির হচ্ছে, তো ওই জায়গাটাকে আমরা বলবো স্ট্রেটোপজ। কি বলবো এখানে? না, স্ট্রেটোপজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে এরকম একটা অংশ থাকছে যেখানে টেম্পারেচারটা ঠিক স্টপ হয়ে যাচ্ছে, তাহলে এখানেও আমরা স্ট্রেটোপজ দেখতে পাচ্ছি। ক্লিয়ার হলো বিষয়টা? এবারে এই যে ট্রপোস্ফিয়ারের মধ্যে যেটা আমরা এক্সটেনশনটা 20 থেকে 50 এর মধ্যে দেখেছি, তাহলে যদি আমরা দেখি মোটামুটি 20 থেকে 35 পর্যন্ত, 20 থেকে 30 এর মধ্যেই মোটামুটি থাকে, ডিপেন্ড করে বিভিন্ন বইতে ডাটাগুলো। তো আমরা যদি দেখি এখানে 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত শান্তমণ্ডলে, বা ভূপৃষ্ঠ থেকে যদি আমরা মোটামুটি 20 থেকে 30 কিলোমিটারের একটা ডিস্টেন্স দেখি, ভূপৃষ্ঠের সাপেক্ষে যদি আমরা
মোটামুটি 20 থেকে 30 কিলোমিটারের একটা ডিস্টেন্স দেখি, তাহলে এমন একটা জায়গা পাবো সেটা কিন্তু এতটাই ইম্পর্টেন্স আছে। আমি এখনই আলোচনা করছি, তোমরা জানো সকলেই আমি কার কথা বলছি, আমরা ওজোনোস্ফিয়ারের নিয়ে কথা বলছি। আমরা ওজোনোস্ফিয়ার সম্পর্কে কথা বলতে চাইছি। তাহলে এই যে ওজোনোস্ফিয়ার, এটা একটা স্ট্রেটোস্ফিয়ারের পার্ট, যেটা কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে 20 থেকে 30 কিলোমিটার, 15 থেকে 35 বিভিন্ন ভাবে ভ্যারি করে। তো এই যে জায়গাটার কথা বলছি, এই জায়গাটা কি, এরকম জায়গাটার মানে ইম্পর্টেন্সটা কি না, ওজোন লেয়ার মানে এখানে কি থাকে, এখানে একটা এমন একটা জিনিস থাকে যেটা 3টা অক্সিজেন অ্যাটম দিয়ে তৈরি, O3 মলিকিউল। এই O3 গ্যাস এখানে প্রেজেন্ট থাকে। তো তাতে কি, O3 গ্যাস প্রেজেন্ট আছে, তাতে কি হয়েছে না, O3 গ্যাসটার মধ্যে এমন একটা পাওয়ার আছে যে সূর্য থেকে, এই যে সূর্য আমাদের সূর্যি মামা, সেই সূর্য থেকে যে কিরণ, যে কিরণটা আসে আমাদের, তার মধ্যে বিভিন্ন ধরনের রে থাকে, রেডিয়েশন থাকে বিভিন্ন ধরনের। তাহলে তার মধ্যে যেটা ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে, সেই রেটাকে এই O3 লেয়ারের মধ্য দিয়ে যখন যায়, তাহলে এই যে ওজোন লেয়ার কি করে, এই রেটাকে অ্যাবজর্ব করে নেয়, অধিগ্রহণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। কি করে? অ্যাবজর্ব করে নেয়। এইভাবে এই যে রেটা আমাদের কি হয় না, আর পৃথিবীতে পৌঁছাতে পারে না। ধরো এটা তোমাদের পৃথিবী, এটা আমাদের স্ট্রেটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এটা স্ট্রেটোস্ফিয়ার, এইখানে আমাদের এইটা আছে লেয়ারটা। তাহলে এই যে রেটা যখন আসছিল, তো এই জায়গাটাতে ওজন আছে, ওজন বলছে তোকে তো পেরাতে দিব না, তুই তো পেরাতে পারবি না, এটা দিয়ে পুরো খেয়ে নেই, ওকে অ্যাবজর্ব করে নিচ্ছে। গেটিং মাই পয়েন্ট? তাহলে ওই ওজন, এই যে এটা কতটা ইম্পর্টেন্স আমাদের দেখা যাচ্ছে, যে এটা যদি আমাদের পৃথিবীতে চলে আসতো, তাহলে আমাদের স্কিনের উপর পড়তো, স্কিন ক্যান্সার। বুঝতে যাচ্ছে ব্যাপারটা কি? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই যে ওজোন লেয়ার, ক্ষতিকর যে অতিবেগুনি রশ্মি এইটাকে শোষণ করছে, সেই জন্য এই জায়গাটার টেম্পারেচারটা, এই যে ওজোন স্ফিয়ারের কিন্তু টেম্পারেচারটা একটু বেশি দেয়, কারণ এই যে রে যেগুলো আছে, রে গুলাকে অ্যাবজর্ব করে বলে ওই জায়গাটা টেম্পারেচারটা বেড়ে যায়, রাইট? তাহলে ওজোনোস্ফিয়ার যে জায়গাটা, ওজোনোস্ফিয়ারের যে জায়গাটা, সেখানে টেম্পারেচারটা কিন্তু একটু বেড়ে গিয়ে, অনেকটাই বেড়ে গিয়ে 76 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এটা নিয়ে আমরা আরো আসছি একটু পরে, ওজনের সম্পর্কে আমরা ভালো করে পড়বো, তো সেইখানে আগে এখানে জিনিসগুলো পড়ে নিই। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রেটোস্ফিয়ার সম্পর্কে একটা ধারণা। এইবারে নেক্সট আমরা আলোচনার মধ্যে যেটা যাব, সেটা হচ্ছে তোমাদের মেসোস্ফিয়ার। তাহলে স্ট্রেটোস্ফিয়ার, স্ট্রেটোপজ হলো, তারপর থেকে এবারে তাহলে কত হলো, 50 হয়ে গেছে, তাই তো? তাহলে এবারে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে এক্সটেনশনটা আমরা দেখবো, সেটাতে মেসোস্ফিয়ারকে আমরা পড়বো। তাহলে মেসোস্ফিয়ারের জায়গাটা কি? মেসোস্ফিয়ারের জায়গাটাতে যদি আমরা দেখি, তাহলে মেসোস্ফিয়ার, এখানে আমরা কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে না, এটার এক্সটেনশনটা হচ্ছে তোমাদের 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এবং এই জায়গাটাতে যেটা আমরা নোটিস করি, যে টেম্পারেচার অসমভাবে কমে যাচ্ছে, উচ্চতার সাথে সাথে টেম্পারেচার কি হচ্ছে না, অসমভাবে টেম্পারেচার, উষ্ণতা কমে যাচ্ছে। এবং কমতে 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 এতটাই কমছে যে মাইনাসে চলে যাচ্ছে। ঠিক আছে, কমতে কমতে কি হচ্ছে, মাইনাসে চলে যাচ্ছে, -93 ডিগ্রি সেন্টিগ্রেড, কমতে কমতে মাইনাসে চলে যাচ্ছে। এবং আমরা যদি বাকিদের লেয়ার গুলোর সাথে তুলনা করি, দেখা যাচ্ছে এইটা সব থেকে শীতলতম লেয়ার, এটা সব থেকে শীতলতম লেয়ার, এই মেসোস্ফিয়ার। ঠিক আছে, এবং এখানেও একটা জায়গা থাকে যেখানে টেম্পারেচারটা স্টপ হয়, সেটাকে আমরা মেসোপজ বলি। পজ, মেসোপজ, তাহলে মেসোপজ কোথায় থাকবে, মেসোস্ফিয়ারে থাকবে। যে জায়গাতে টেম্পারেচারটা ফিক্সড হয়ে যাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে মেসোপজ। পজ মানে কি, থেমে যাওয়া। তাহলে এই জায়গাটা, তাহলে মেসোস্ফিয়ারে হলো, মেসোস্ফিয়ারে সেরকম ইম্পর্টেন্স কিছু নেই, শীতলতম লেয়ার। আমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে, সেটা মাথায় রাখবো আমরা। ঠিক আছে, মেসোস্ফিয়ার। এইবারে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের জায়গাটা আমাদের কেন ইম্পর্টেন্ট, কারণ
এই থার্মোস্ফিয়ারের মধ্যে একটা জায়গা থাকে, একটা অংশ থাকে, যেটাকে আমরা বলি আয়ন মন্ডল বা আয়নোস্ফিয়ার। সেইটার ইম্পর্টেন্সটা আমরা আলোচনা করব। তাহলে থার্মোস্ফিয়ার যেটা, সেটা আমাদের কি না 80 কিলোমিটার তো হয়ে গেছে, তাহলে 80 থেকে 500 পর্যন্ত আমরা যদি দেখি থার্মোস্ফিয়ার, 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত যদি আমরা দেখি এটার এক্সটেনশন। এবারে এই যে থার্মোস্ফিয়ার উপরের দিকে উঠছি আমরা, তাহলে উপরে যদি যাই আমরা, তাহলে বায়ুমণ্ডল একদমই নেই। বায়ুমণ্ডল থাকছে কি আর? বাতাস তো নেই। বায়ুমণ্ডলের এই স্তরে বাতাসের অস্তিত্ব নেই, এখানে বাতাস নেই, বাতাসের বাতাসের অস্তিত্ব নেই এখানে। বাতাসের অস্তিত্ব যেহেতু নেই, সেই জন্য এই স্তর থেকে যদি আমরা দেখি আকাশকে, কালো দেখায়। এবং যত আমরা উপরের দিকে উঠছি এত, তাহলে এই জায়গাটাতে অতিবেগুনি রশ্মির ইউভি রে আছে। ইউভি রে থাকার জন্য কি হচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, এবং উষ্ণতা বেড়ে বেড়ে এখানে মোটামুটি উষ্ণতা হয় আমাদের 1250 ডিগ্রি সেন্টিগ্রেড, এতটা টেম্পারেচার বেড়ে যায়। তাহলে এতটা যদি টেম্পারেচার বাড়ে, তাহলে এই রকম অবস্থায় যে সমস্ত ওইখানে বায়ু বা গ্যাস যেগুলো আছে প্রেজেন্ট, যেগুলোই আছে, যতটুকুই আছে আর কি, যতটুকুই আছে, সেই গ্যাসগুলো কি হয়, বায়বীয় যে উপাদান যেগুলো আছে, সেই গ্যাসগুলো আমরা দেখেছি যে হাই ভোল্টেজ বা হাই টেম্পারেচার যদি দিই, তাহলে তারা আয়নসে ভেঙে যায়, রাইট? ধরো এ বি একটা গ্যাস ধরা যাক, তো এটা যখন অতিরিক্ত উষ্ণতাতে দেওয়া হবে, টেম্পারেচার সাপ্লাই করা হবে, তখন এটা ভেঙে যাবে, এ প্লাস বি মাইনাস, এইভাবে ভেঙে যাচ্ছে। তাহলে এই ঘটনাটা এখানেও ঘটবে, যে গ্যাস, এই গ্যাস যেগুলো কি হবে, আয়নাইজ হবে, আয়নিত হবে। আয়নিত হওয়ার পর কি তৈরি করবে, ক্যাটায়ন আর অ্যানায়ন। এইভাবে চার্জ স্পিসিস, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ স্পিসিস এইভাবে প্রেজেন্ট থাকবে। বুঝা গেল? এইবারে কি হয় না, যখন আমাদের পৃথিবী থেকে কোন তরঙ্গ, বেতার তরঙ্গ পাঠানো হয়, তাহলে এই যে আয়নস গুলো যেগুলো আছে, সেইগুলা এটাকে রিফ্লেক্ট ব্যাক করে দেয়, পৃথিবীতে আবার পৌঁছে দেয়। তাহলে যে তরঙ্গটা আমরা পাঠাই, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এইখানটাতে, এই আয়নোস্ফিয়ারের জন্য। এইখানের একটা অংশ যেটা আমরা পড়ছি আয়নোস্ফিয়ার। তাহলে এইটাকে আমরা কি বলবো, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসছে এখানে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে, এখানে ফিরে আসে, পৃথিবীতে ফিরে আসে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে, এবং সেইটার কারণে আমরা রেডিওতে শুনতে পাই। বোঝা গেল? এবারে এই যে থার্মোস্ফিয়ারের জায়গাটা যদি আমরা মেরু অঞ্চলে দেখি, মানে যদি মেরু অঞ্চলে যাই এবং ওই থার্মোস্ফিয়ারের জায়গাটাতে আমরা আসি, মেরু অঞ্চলে বিশেষ করে, তাহলে মেরু অঞ্চলে এখানে মেরু যদি দেখা যায়, মেরু অঞ্চলে বিশেষ করে যদি আমরা এই অঞ্চলে মেরু অঞ্চলে যাই, মানে মেরু অঞ্চলে যদি আমরা যাই, এই স্তরে মেরু অঞ্চলে এই স্তরে যদি আমরা পৌঁছাই, মেরু অঞ্চলে যদি এই স্তরে পৌঁছাই, তাহলে মেরু যদি দেখতে পাবো, মেরু যদি আমরা দেখতে পাবো। এই জায়গাটাতেও একটা উচ্চতা বৃদ্ধির পর একটা একটা এমন একটা জায়গা আছে যেখানে আর টেম্পারেচার চেঞ্জ হয় না, সেটাকে আমরা বলবো থার্মোপজ। থার্মোপজ, বোঝা গেল? তাহলে এই যে এইখানটাতে কি কি ইম্পর্টেন্স আমাদের, যে
মেসোস্ফিয়ারের পরে এটা থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে যদি আমরা দেখি তাহলে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। তারপর বাতাসের অস্তিত্ব নেই এখানে, থাকলেও খুবই কম। সেজন্য আমরা আকাশটাকে যদি এই স্তর থেকে দেখি তাহলে সেটা কি না কালো মনে হবে, ব্ল্যাক মনে হবে। তারপরে এই যে জায়গাটা এখানে ইউভি রে মানে ইউভি রে প্রচুর পরিমাণে থাকার জন্য প্রেজেন্স, উষ্ণতাটা বেড়ে বেড়ে এতটাই বেড়ে যায় 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এতটা হাই টেম্পারেচারে যে সমস্ত বায়বীয় উপাদানগুলো আছে এখানে তারা আয়োনাইজড হয়। আয়োনাইজড হওয়ার পরে এইভাবে আয়োনাইজড হয়ে ক্যাটায়ন অ্যানায়ন চার্জ পার্টিকেল হিসাবে এক্সিস্ট করে। তারপরে কি হয়, যখন আমরা পৃথিবী থেকে রেডিও ফ্রিকোয়েন্সি পাঠাই তখন কি হয়, এই আয়ন্স দ্বারা প্রতিফলিত হয় এবং প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে। এইভাবে আমরা রেডিওতে শুনতে পাচ্ছি। এবং এই যে জায়গাটা যদি আমরা মেরু অঞ্চলে এই স্তরে যাই, অর্থাৎ মেরু অঞ্চলে যদি আমরা থার্মোস্ফিয়ারে যাই তাহলে আমরা সেখানে মেরু যদি দেখতে পাবো। তাহলে কোশ্চেন অনেকগুলো হতে পারে এখান থেকে। থার্মোস্ফিয়ারে এই যে রেডিওর ব্যাপারটা, মেরু জ্যোতির ব্যাপারটা, আকাশকে কালো দেখার ব্যাপারটা, টেম্পারেচার যে এতটা ডিগ্রি বেড়ে যাচ্ছে সেইটার ব্যাপারটা বুঝে গেল জিনিসটা। তাহলে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। আমি এগুলা মুছে দিচ্ছি, তোমরা আশা করি লিখছো। এক্সোস্ফিয়ারে যদি আমরা আসি তাহলে আমরা সেখানে আরো কিছু জিনিস দেখব, টেম্পারেচার আরো বেড়ে যাবে এবং এইটাই হবে সব থেকে বেশি টেম্পারেচার যুক্ত অংশ এক্সোস্ফিয়ার। তো 500 থেকে ছিল, এটা ছিল 500 থেকে 750, এতটা ডিস্টেন্স আমরা কভার করবো এখানে। এখানে টেম্পারেচারটা আরো বেড়ে যায়, কত ছিল 1250 ছিল না আগেরটাতে, তাহলে এটা 1200 থেকে 1600 মধ্যে থাকে। এবং এটা যদি আমরা দেখি তাহলে সব থেকে উষ্ণতম স্থান, এটা হচ্ছে সব থেকে উষ্ণতম লেয়ার, এটা সব থেকে উষ্ণতম লেয়ার। বুঝা গেল? তাহলে এক্সোস্ফিয়ার সম্পর্কে সেরকম একটা কিছু নেই। এইবারে যেটা ম্যাগনেটোস্ফিয়ার আমাদের সব থেকে বাইরের, ম্যাগনেটোস্ফিয়ার এটা সব থেকে বাইরের অংশ এবং 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত এটা এক্সটেনশন। 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত এটার এক্সটেনশন। এবং এখানেও অনেকটা টেম্পারেচার থাকে এবং দেখেছি আমরা এখানে যে সমস্ত বায়বীয় উপাদানগুলো আছে সেগুলো সবাই আয়নিত অবস্থায় থাকে, আয়নোস্ফিয়ারের মতো। সেই আয়নিত অবস্থায় থাকে, অনেক সময় কি হয় এই আয়ন্স গুলো এইভাবে বলয় আকারে থাকে, বলয় আকারে গোল করে প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা ভ্যান অ্যালেন বিকিরণ বলি। ভ্যান অ্যালেন বিকিরণ, এই যে গোল করে মানে একটা স্ফেরিক্যাল টাইপের বলয়ের আকারে থাকে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। ক্লিয়ার হলো জায়গাটা? এবারে যদি আমরা দেখি একটু আরো কিছু জিনিস আছে যেগুলো আলোচনা করার। ধরা যাক যে উষ্ণতা এবং চাপের যে জায়গাটা সেটা আমরা আলোচনা করব। এটা পৃথিবী পৃষ্ঠ ধরে নেওয়া যাক, সূর্য রশ্মি আসছে এখানে, সানরে। তাহলে এই যে পৃথিবী পৃষ্ঠে যখন আসছে তো এইরকম ভাবে লেয়ার গুলোকে ক্রস করে আসছে,
বিভিন্ন লেয়ার আমরা দেখলাম এখনই, সেই লেয়ার গুলাকে কিন্তু উত্তপ্ত করে নেই। যে লেয়ার গুলাকে ক্রস করে রেটা আসছে বায়ুমণ্ডলকে, অর্থাৎ ওটাকে উত্তপ্ত করে না। বায়ুমণ্ডল যেটা আছে তাকে কিন্তু উত্তপ্ত করছে না। তাহলে কাকে উত্তপ্ত করছে? পৃথিবী পৃষ্ঠতে চলে আসছে, সেইখানে পৃথিবী পৃষ্ঠতে যখন আসে এটা অ্যাবজর্ব করে নিচ্ছে, পড়ছে পৃথিবী পৃষ্ঠে এইখানে, তখন পৃথিবী পৃষ্ঠটা উত্তপ্ত হচ্ছে। এবং এটা কিসের মাধ্যমে আসছে? রেটা বিকিরণের মাধ্যমে, বিকিরণ পদ্ধতিতে আসছে, আমরা দেখছি বিকিরণের মাধ্যমে আসছে, তাই তো? সূর্য থেকে পৃথিবীতে যে তাপ, সেটা কিসের মাধ্যমে আছে? কি কি পদ্ধতিতে আছে? বিকিরণ পদ্ধতিতে আছে, যেটার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। আলো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মাধ্যমের কোনো দরকার পড়ে না। তো পৃথিবী সূর্য থেকে আসছে এরকম, কিন্তু আসার সময় যে লেয়ার গুলো আছে মাঝখানে বায়ুমণ্ডল, সেইগুলোকে উত্তপ্ত কিন্তু করছে না। ও কি করছে? ডাইরেক্ট এসে নিয়ে পৃথিবী পৃষ্ঠে পড়ছে, সেই পৃথিবী পৃষ্ঠটা উত্তপ্ত হচ্ছে। এইবারে পৃথিবী পৃষ্ঠটা উত্তপ্ত হওয়ার পরে কি হচ্ছে না, ওর ছাড়ে দিবে কিছুটা, অ্যাবজর্ব করার পরে কি হচ্ছে? ছাড়ে দিচ্ছে। তো যখন এই যে জায়গাটায় যে পৃথিবীর আশেপাশে যে গ্যাস বায়বীয় উপাদানগুলো আছে সেগুলো ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, তাহলে এখানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। পৃথিবীর আমার সামনের যে জায়গাগুলো আছে, পৃথিবীর উপরের যে পৃষ্ঠে যে গ্যাসীয় উপাদানগুলো আছে সেগুলো ধীরে ধীরে কি হচ্ছে? অ্যাবজর্ব করছে পৃথিবী পৃষ্ঠ থেকে উষ্ণতা, সূর্যের রশ্মি, তাপের ফর্মে, এবং সেগুলো উত্তপ্ত হচ্ছে। এবং এই জিনিসটা আমরা যদি দেখি তো এটা পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি দেখতে পাবো, কাছাকাছি পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি এই জায়গাটা দেখতে পাবো যে বায়বীয় বা গ্যাসিয়াস উপাদানগুলো উত্তপ্ত হচ্ছে, যেগুলো মানে একদম জাস্ট গায়ে লেগে আছে ভূপৃষ্ঠের। কিন্তু আমরা যদি উপরে দেখি, এখানে ধরো গ্যাস মলিকুল আছে, তো এইগুলাতে কিন্তু কমে যাচ্ছে। এবং সেই জন্য আমরা দেখি যে এটা পাহাড়ে যত উপরে উঠবো কি হচ্ছে? ঠান্ডা লাগছে, মানে উষ্ণতাটা কমে যাচ্ছে ধীরে ধীরে। কারণ যত উপরে যাব না, ধরো এইখানে গ্যাস বেশি আছে, এই যে জায়গাটাতে এখানে গ্যাস আছে, গ্যাসের যে পার্সেন্টেজটা বেশি, কিন্তু এইখানে গ্যাস কমছে। তো গ্যাস যদি কমে তাহলে অ্যাবজর্ব কে করবে? হিটটা তো অ্যাবজর্ব করবে না কেউ। তাহলে যত উপরে যাব গ্যাসের পার্সেন্টেজও কমছে, গ্যাসের ঘনত্ব কমছে, এবং ধীরে ধীরে কি হচ্ছে? উষ্ণতাটাও কমে যাচ্ছে। সেই জন্য আমরা বলি না যে যত আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠবো, যতটা আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে উঠবো ভূপৃষ্ঠ থেকে, তত উষ্ণতা কমছে। এবং এখানে একটা ক্যালকুলেশন আমরা জানি যে প্রতি কিলোমিটারে কত করে কমে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে টেম্পারেচার, উষ্ণতা বৃদ্ধির সাথে, মানে ইয়ের সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কত করে কমে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড জানি আমরা। সেই জন্য উপরে বরফ আবৃত থাকে, আমরা দেখেছি 3050 মিটার উপরে যদি আমরা যেতে শুরু করি, তখনই সেখানে আমরা দেখবো যে বরফ আবৃত আছে পুরো। কাঞ্চনজঙ্ঘা, যে হিমালয়ের যে জায়গাগুলো আছে সমস্তটাই বরফ আবৃত সারা বছর। তাহলে উপরের দিকে গেলে কি হয়? আমাদের বায়বীয় যে উপাদান সেগুলোর পরিমাণটা কমে যায়, আমাদের শ্বাস নিতে শ্বাসকষ্ট হয়। সেজন্য মাউন্টেন্স যারা উপরে উঠে তারা কি হয়? অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপরে যায়। এই তো বিষয়, উপরে পার্সেন্টেজটা বেশি থাকে, ট্রপোস্ফিয়ারে সব থেকে বেশি থাকে অক্সিজেন, এই সমস্ত পার্সেন্টেজ গুলো, তারপরে কমতে থাকে ধীরে ধীরে। তাহলে গ্যাস যদি না থাকে, অ্যাবজর্ব কি কে করবে? টেম্পারেচার, এটা, রাইট? এবারে হচ্ছে কি না, বায়ুর চাপ। বায়ুর চাপের ব্যাপারটা কি না, বায়ু চাপের ব্যাপারটা হচ্ছে বায়ু চাপ দিচ্ছে আমাদেরকে সব সময়। ইয়েস, ডেফিনেটলি আমরা বায়ুমণ্ডলে আছি, তো বায়ু একটা চাপ দিচ্ছে, এবং তাহলে এই চাপের পরিমাণটা বায়ুর কমে বাড়ে সব জায়গায় সমান নয়। এবং এই চাপের ফলে অনেক জিনিস আমরা জানি নির্ভরও করে, কোনো একটা লিকুইডের বয়লিং পয়েন্ট, এই সমস্ত বিষয়গুলো আমরা জানি স্ফুটনাঙ্ক নির্ভর করে। তো বায়ুর যে চাপটা, সেটা যদি দেখি আমরা সমুদ্রতল, এটা ধরো সমুদ্রতল, তাহলে এই সমুদ্র তলে কাছাকাছি, মানে সমুদ্র তলের মধ্যে এই যে বায়ুর যে ঘনত্বটা সেটা সব থেকে বেশি থাকে। ঘনত্ব বেশি থাকার জন্য চাপ বেশি পরিমাণে দেয়। কি করে? যত বেশি বায়ুর ঘনত্ব হবে সেই চাপ তত বেশি দিবে, যত ভারী হবে তত বেশি চাপ দিবে, সিম্পল জিনিস। এইবারে জিনিসটা হচ্ছে কি, যত আমরা উপরে উঠি ভূপৃষ্ঠ থেকে, সমুদ্র তল থেকে যত আমরা উপরে উঠছি,
তত বায়ুর ঘনত্ব কমছে। বায়ুর কি হচ্ছে, ঘনত্ব কমছে। তাহলে বায়ুর ঘনত্ব যদি কমে তাহলে চাপটা অটোমেটিক কমে যাবে। সেজন্য আমরা যদি দেখি যে পাহাড়, এটা ধরো একটা পাহাড়, তাহলে পাহাড়ের নিচে যে চাপ, উপরে চাপ কম, তাহলে এই যে পাহাড়ের এই জায়গাগুলোতে চাপ বেশি, এখানে চাপ কম। এটা একটা কনসেপ্ট যে উপরে যদি যত যাব আমরা উপরে, সিম্পল ব্যাপার, উপরে যত যাব তত চাপ কমতে থাকবে, এবং সেজন্য আমাদের শ্বাসকষ্ট হয়, অক্সিজেন সিলিন্ডার, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে নিয়ে যেতে হয়, ক্যারি করতে হয়। এটা হচ্ছে একটা ঘটনা। আই হোপ বুঝাতে পেরেছি যে সূর্য রশ্মি যেটা আসে আমাদের পৃথিবীতে সেটা বিকিরণ পদ্ধতিতে আসে, এবং সূর্য রশ্মি আসার সময় বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে। সেই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যদি দেখি ইউভি রে যেটা অ্যাবজর্পশন করে নেয় ওজোন লেয়ার, কিন্তু বাকি যে পোর্শনটা সেটা পৃথিবীতে আসে, এবং আসার সময় অন্য কোনো জায়গাতে কিন্তু সেটা অ্যাবজর্পশন হয় না, ডাইরেক্ট এসে পৃথিবী পৃষ্ঠে পড়ে, এবং সেইখান থেকে তার কিছুটা অ্যাবজর্ব করে বাকিটা ছেড়ে দেয়। তো পৃথিবী পৃষ্ঠের যে আশেপাশে যে সমস্ত গ্যাসীয় মন্ডল আছে, বায়ুমণ্ডল, তারা অ্যাবজর্পশন করে, তাদের উষ্ণতা বৃদ্ধি হয়, এবং সেটা আমরা দেখেছি পৃথিবীর কাছাকাছি ট্রোপোস্ফিয়ারের মধ্যে সেটা হয় ঘটনাটা বেশি। ধীরে ধীরে উপরে যত আমরা বাড়তে থাকি তত কি হয়, উপরে যত বাড়তে থাকি আমরা তত আমাদের পরিমাণটা গ্যাসের কমে যায়, এবং সেই জন্য কি হয়, উষ্ণতাটা কমে যায় ধীরে ধীরে। বোঝা গেল? আর চাপের পরিমাণটা আমরা যদি দেখি তাহলে পৃথিবী মানে যেগুলা সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি বাতাসের যে ইয়েটা, চাপটা, সেটা বেশি থাকে। ঠিক আছে, ভূপৃষ্ঠে যে সমুদ্র তল বরাবর যে জায়গাটা, সেখানে চাপটা বেশি থাকে, এবং ধীরে ধীরে উপরে যত উঠবো তত কমতে থাকে। এবং এখানেও একটা আমরা ক্যালকুলেশন বলতে পারি যে প্রতি কিলোমিটার যদি আমরা উপরে উঠি তাহলে 8.5 এতটা 8.5 সেন্টিমিটার চাপ, 8.5 সেন্টিমিটার কমে যায় বাতাসের চাপ প্রতি কিলোমিটারে, এত সেন্টিমিটার প্রেসার কমে যায়। ঠিক আছে, বোঝা গেল? এবারে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে স্থলবায়ু, আর একটা, কতক্ষণ হলো, ওকে, স্থলবায়ু আর সমুদ্র। বিষয়টা কি? বিষয়টা খুবই সহজ যদি ভালো করে বোঝা যায়। আমরা যদি দেখি দুটো অংশ আছে আমাদের পৃথিবীর, একটা জলভাগ আর একটা স্থলভাগ। জলভাগ আর একটা হচ্ছে স্থলভাগ, রাইট? তাহলে দিনের বেলার কথা যদি আমরা বলি, ডে টাইম, দিনের বেলা খুব ভালো করে শুনো, দিনের বেলা কি হচ্ছে, দিনের বেলা সূর্য রশ্মিতেই সূর্যের কিরণ আসে, তাহলে এইদিকেও আসবে, জলভাগও আসবে, আর এটা এখানেও আসছে। তাহলে সূর্যের যে কিরণটা সেটার মধ্যে উষ্ণতা থাকে, হিট থাকে, হিট এনার্জি থাকে কিনা, সূর্য আমরা যদি রোদ্রে দাঁড়াই তাহলে আমাদের বডি গরম হয়, তো সেরকম যদি সূর্যের রেটা কোনো একটা অবজেক্টে পড়ে সেই অবজেক্টটা গরম হয়। আমরা যদি একটা কোনো থালাকে যদি রোদের মধ্যে রেখে দিই, সেই থালাটা কিছুক্ষণ পরে এত রোদে যে ছোঁয়া যায় না, এতটা গরম হয়ে যায় গ্রীষ্মকালে। তাহলে ডে টাইমে জলভাগে এই যে জল, সেই জলভাগও টেম্পারেচার নিচ্ছে, আবার যেটা সলিড কোন একটা জিনিস স্থলভাগ সেইখানেও পড়ছে, সেটাও গরম হচ্ছে। দেখা যায় কি না, একটা কঠিন জিনিস কোন একটা মানে স্থলভাগ যেটা, সেটা খুব তাড়াতাড়ি গরম হয়, এটা তাড়াতাড়ি গরম হয়। গরম হয়, এটা কিন্তু তাড়াতাড়ি গরম হয় না। এটা কিন্তু তাড়াতাড়ি গরম হয়নি। তাহলে কি হচ্ছে, তাড়াতাড়ি যখনই গরম হচ্ছে দিনের বেলার ঘটনা, এইখানে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো কি করবে, এনার্জি নিবে, উষ্ণ হবে। এই গ্যাসগুলো কি হবে, উষ্ণ হবে। একটা জিনিস আমরা জানি যে উষ্ণ হলে হালকা হবে, আর হালকা যদি হয় তাহলে উপরে উঠে যাবে, আর উপরে যেই উঠে যাবে তাহলে ওই জায়গায় কেউ থাকবে কি নাই, ওই জায়গায় যদি কেউ না থাকে তাহলে একটা নিম্নচাপ তৈরি হবে,
নিম্নচাপ তৈরি হয়। তাহলে আমরা জানি যে কোনো জায়গাতে যদি নিম্নচাপ তৈরি হয়, ধরো স্থলভাগের এই জায়গাটাতে নিম্নচাপ তৈরি হলো, নিম্নচাপ, তাহলে পাশাপাশি উচ্চচাপ অংশ এইখানটা, এটা উচ্চচাপ অংশ, এই উচ্চচাপ অংশ থেকে কি হয়, অপেক্ষাকৃত শীতল বায়ু সমুদ্র থেকে, সমুদ্র তল থেকে, সমুদ্র ভাগ থেকে এখানে আসে ফিল আপ করার জন্য। তাহলে সমুদ্র ভাগ থেকে, সমুদ্র তল থেকে যে বায়ু ওই নিম্নচাপ জায়গাতে আসছে, যেটা অতিরিক্ত উষ্ণতার ফলে স্থলভাগের উপর তৈরি হয়েছিল, সেখানে এসে ফিল আপ করছে। তাহলে এরকম একটা আমরা দেখতে পাচ্ছি কি একটা ফ্লো দেখা যাচ্ছে, একটা বায়ু ফ্লো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে একটা শীতল ভারী বায়ু একটা ফ্লো আমরা লক্ষ্য করছি, এবং সেটাকে আমরা বলছি কি সমুদ্র বায়ু। বোঝা গেল না? এখনো ডাউট আছে? বোঝা গেল? ডান। কিছুই তো বলিনি। স্থলভাগ, জলভাগ, স্থলভাগে সূর্যরশ্মি পড়ছে, জলভাগও পড়ছে। স্থলভাগের মলিকুল গুলো তাড়াতাড়ি গরম হয়, এইখানের মলিকুল গুলো তাড়াতাড়ি গরম হয় না। যখনই মলিকুল তাড়াতাড়ি গরম হচ্ছে, হালকা হচ্ছে, ওইখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ওইখানে একটা ভ্যাকিউম জায়গা, একটা নিম্নচাপ অংশ তৈরি হচ্ছে, এবং সেই নিম্নচাপ অংশটাকে ফিল আপ করার জন্য জলভাগ থেকে, অর্থাৎ সমুদ্র তল থেকে, সমুদ্রের যে পরিভাগ, সেইখান থেকে অপেক্ষাকৃত শীতল ভারী বায়ু, শীতল ভারী বায়ু সেইখানে জায়গাটাকে ফিল আপ করার জন্য ছুটে আসছে। প্রেসার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, নিম্নচাপ উচ্চচাপ। তো এইভাবে সমুদ্র থেকে যে বায়ুটা আসে, শীতল ভারী বায়ু, সেটাকে বলা হয় সমুদ্র বায়ু। পরিষ্কার? এইবারে আমরা যদি রাত্রেবেলা ঘটনাটা দেখি, এট নাইট, রাত্রিবেলা কি ঘটনা হয় না, জলভাগ আছে, স্থলভাগ আছে। তাহলে স্থলভাগ যতটা তাড়াতাড়ি গরম হয়, ঠিক ততটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়। আবার জলভাগ যতটা সময় লাগে গরম হতে, ঠিক ততটা সময় নেই ঠান্ডা হতো। ভালো করে বুঝতে হবে জিনিসটা। একটা কঠিন গরম একটা লোহার বলকে যত তাড়াতাড়ি গরম করা যায়, তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। কিন্তু এটা এক গ্লাস জল, ওকে গরম করতেও সময় লাগবে, আবার যদি রেখে দেওয়া অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে, মানে ও ধীরে ধীরে হিটটা ছাড়ছে। তো ওই রাত্রিবেলা যখন হয়, তো রাত্রিবেলা হতে হতে কি হয়, এই যে এইখানটা স্থলভাগ, এই পুরো ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। স্থলভাগ কি হয়, পুরো ঠান্ডা, কুল ডাউন, পুরো ঠান্ডা। এই অবস্থায় কিন্তু এই সমুদ্র বায়ু এখনো কিন্তু গরম, এখনো গরম। তাহলে গরম হয় যদি, তাহলে কি হচ্ছে, গরম হলে হালকা, গরম হলে হালকা হয়, হালকা হলে এখান থেকে উড়ে চলে যাবে। তাহলে এখানে একটা কি তৈরি হবে, ভ্যাকিউম ক্রিয়েট হবে, নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এখানে একটা। সেইভাবে এবারে ঠান্ডা শীতল বায়ু এখান থেকে স্থলভাগ থেকে এদিকে চলে আসছে, সেইটাকে আমরা বলি স্থলবায়ু। তাহলে স্থলবায়ুর ঘটনাটা রাত্রিবেলা হচ্ছে, এবং সমুদ্র বায়ুর ঘটনাটা দিনের বেলা হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? পরিষ্কার হলো? এইভাবে জিনিসটা হয়, কিন্তু শীতল বায়ুটা কি হয়, এখানে চলে আসে, ভ্যাকুয়াম ক্রিয়েট, নিম্নচাপ অঞ্চল চলে আসে। এবারে আমরা ওজোন লেয়ারটা বলে আমি শেষ করব, কারণ হচ্ছে কি অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, পরের দিনে আমরা বাকি বিষয়টাকে আলোচনা করব। ওজনের জায়গাটা বলে দিচ্ছি, ওজনটা অ্যাকচুয়ালি কি জিনিস এবং কি হয়, একটু কিভাবে ওজোন লেয়ারের ক্ষতি হয় সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো ওজনটা প্রথমে সৃষ্টি হয় আমরা জানি, ইউভি রে থাকে, সেই ইউভি রে অক্সিজেন মলিকুলের উপর পড়ে, এইভাবে এবারে এগুলো অক্সিজেন অ্যাটমে কনভার্ট হয়। তারপরে কি হয়, এই অক্সিজেন এটা আবার পিওর অক্সিজেনের সাথে কম্বাইন হয়, অনুঘটক থাকে,
এবং এইভাবে ওজোন মলিকুল তৈরি হয়। ক্লিয়ার হলো? কি বললাম যে অক্সিজেন এইভাবে হলো অনুঘটকের উপস্থিতিতে, এভাবে অক্সিজেন পরমাণু কনভার্ট হলো, পরমাণু কনভার্ট হওয়ার পরে সেটা অক্সিজেন মলিকুলের সাথে কম্বাইন হলো, অনুঘটকের প্রেজেন্সে ওজোন গ্যাস, তার সাথে সাথে যেহেতু এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাপ তৈরি হচ্ছে, এইভাবে এটা তৈরি হলো, ফরমেশন হয়। এখন আমরা যদি দেখি এটা কিভাবে নষ্ট হচ্ছে, ডেস্ট্রয় কিভাবে হয়, লেয়ারটা হয় কিভাবে হয়, হয় যদি দেখি আমরা কিভাবে হয়, তার জন্য কারণ আছে কিছু। আমরা আমরা যদি দেখি কিছু মানে বায়ু দূষণের ফলে, মনুষ্য সৃষ্ট বায়ু দূষণের ফলে কিছু গ্যাস আমরা পরিবেশের মধ্যে তৈরি করি, যেমন হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, রেফ্রিজারেটর, এসি, এই যে ব্যাপারগুলো এগুলোতে আমরা ইউজ করে, এগুলো সিএফসি। তারপরে হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন যে অক্সাইড গুলা, নাইট্রাস অক্সাইড, NOx, এই টাইপের নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড, এই যে বিষয়গুলা, এরা আর কিছু হেলন থাকে, হেলন জাতীয় কিছু যৌগ, এদের প্রেজেন্সে কি হয়, এই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মেকানিজমটা কিন্তু পরীক্ষায় পড়ে, যে কিভাবে ওজোন ক্ষতি হয়, কিভাবে ওজনের ক্ষতি হয়, কিভাবে ওজোন গহ্বর তৈরি হয়, ওজোন হোল কিভাবে তৈরি হয়, এবং তার যে ক্ষতিকর প্রভাব সেইটা। তাহলে NO আমাদের ক্ষতি করছে, ওজোন লেয়ারকে, সিএফসি ক্ষতি করছে। কিভাবে ক্ষতি করছে দেখো, তাহলে NO ওজোনের সাথে বিক্রিয়া করলো, তৈরি করলো কি নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এবং অক্সিজেন, এটা হলো সক্রিয়। তাহলে সক্রিয় মানে কি, তো আর চুপচাপ বসে থাকবে কি নেই, সক্রিয় হওয়া মানে কি তো চুপচাপ বসে থাকবে কি নেই। আচ্ছা, এটা NO2 হয়ে গেছে, তো তাহলে O2 হবে, এটা এইভাবে একটা ক্ষতি হলো, অক্সিজেন এইভাবে ক্ষতি হচ্ছে ওজোন লেয়ার। এবারে যদি আমরা দেখি যে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা ইউভি রেতে ভাঙে, এইগুলো সক্রিয় তৈরি করে, আবার এটা আবার পুনরায় NO2 সাথে বিক্রিয়া করে, NO ফর্ম করে, আবার অক্সিজেন তৈরি করে। তো এইভাবেই মানে নষ্ট হতে থাকে, এইভাবে অক্সিজেনটা মানে ওজোন লেয়ারটা নষ্ট হতে থাকে। এটা কি হলো না, নাইট্রোজেন মনোক্সাইড যেটা NO, এটার সাথে এইভাবে বিক্রিয়াটা করছে, ওজনের সাথে ওজোন নিলাম প্রথমে, তারপরে কি হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো, NO থেকে NO2 একটা অক্সিজেন নিয়ে, তারপরে অক্সিজেন মলিকুল তৈরি করে গ্যাস হিসেবে চলে গেল। দিয়ে ওইটা ওইখানে কি আছে, অক্সিজেন ইউভি রে ওটাকে আরো ভাঙছে, ভাঙার পরে এইভাবে সক্রিয় অক্সিজেন তৈরি করছে, দিয়ে তারা কি করছে, NO2 আছে সেইখান থেকে রিঅ্যাকশন করছে, NO তৈরি করছে, O2 হিসাবে বেরিয়ে দিচ্ছে, এইভাবে নষ্ট হচ্ছে। সিএফসির ঘটনাটা যদি আমরা দেখি, তাহলে ক্লোরোফ্লুরোকার্বন CFCl3, এখান থেকে যদি এটা ভাঙি আমরা, ইউভি রে এর প্রেজেন্সে ভাঙে যায়, এরা ভাঙে নিয়ে তৈরি করে CFCl2 প্লাস Cl ডট। তো এটা হচ্ছে ক্লোরিন, সক্রিয় ক্লোরিন। এই যে ক্লোরিন রেডিক্যাল যেটা তৈরি করছে, সেই ক্লোরিন সক্রিয় এ কি করে, এখান থেকে এটা তৈরি হলো CF2Cl2, যদি আমরা লিখি, এখান থেকে সক্রিয় ক্লোরিন তৈরি হবে, ক্লোরিন রেডিক্যাল, এটাকে আমরা সক্রিয় ক্লোরিন বলি। এই সক্রিয় ক্লোরিন O3 মলিকুলের সাথে রিঅ্যাকশন করবে, দিয়ে কি তৈরি করবে, ClO প্লাস অক্সিজেন সক্রিয়, ClO2 প্লাস অক্সিজেন সক্রিয়। এই যে অক্সিজেন সক্রিয় তৈরি হলো, এই অক্সিজেন সক্রিয় ClO তৈরি করবে, অ্যাকচুয়ালি সরি, এটা O3 প্লাস Cl হলো, তো অক্সিজেন সক্রিয় না করে এখানে ClO তৈরি করলো, আর অক্সিজেন তৈরি করে নিচ্ছে, অক্সিজেন। আর এইটা যেটা তৈরি হলো, এটা রেডিক্যাল হিসেবে থাকবে, এটা সক্রিয়। এ আবার ঘুরে কি করবে, যেহেতু সক্রিয়, সেজন্য আবার
এ কি করছে, ওজনের সাথে রিঅ্যাকশন করছে, আবার কি করছে, ও ওজন মলিকুলের সাথে রিঅ্যাকশন করছে, এখান থেকে ওজনের সাথে রিঅ্যাকশন করছে। যখনই এই ওজনের সাথে এই সক্রিয় এটা রিঅ্যাকশন করছে, তখন কি তৈরি করলো, অক্সিজেন, আবার ঘুরে ক্লোরিন সক্রিয় রেডিক্যাল তৈরি করলো। এইভাবে দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে সিএফসি যে ক্লোরোফ্লুরোকার্বন, সেখান থেকে যে ক্লোরিন রেডিক্যাল যেটা সিএল সক্রিয়, এই সিএল সক্রিয়টা ওজনকে ভাঙিয়ে দিচ্ছে। আবার এনও তে যদি আমরা দেখি, এনও সিএল এইখানে যদি আমরা দেখি যে কিভাবে হচ্ছে, যে এই সিএল প্রথমে ওজনের সাথে রিয়েক্ট করলো, কোথায় গেল এটা, হ্যাঁ এই যে এটা সিএলও তৈরি করলো, তারপরে অক্সিজেন গ্যাস, তারপরে আবার সিএলও সক্রিয় ওজনের সাথে রিয়েকশন করে নিয়ে সক্রিয় সিএল আবার অক্সিজেন গ্যাস তৈরি করে নিচ্ছে। আর যদি আমরা নাইট্রোজেন অক্সাইডের ক্ষেত্রে দেখি, তো O3 এর সাথে নাইট্রোজেন অক্সাইড রিয়েকশন করে NO2 অক্সিজেন গ্যাস তৈরি করে নিল, আবার এটা ইউভি রে এর সাথে রিয়েক্ট করে নিয়ে অক্সিজেন রেডিক্যাল ফর্ম করছে, সেটা আবার NO2 এর সাথে রিয়েক্ট করছে, আবার অক্সিজেন তৈরি করছে, নাইট্রোজেন অক্সাইড তৈরি করছে। এইভাবে পুরো ব্যাপারটা মানে ডিপ্লেশন হচ্ছে, কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। এবং এইভাবে ক্ষয়ের ফলে, এইভাবে যে ক্ষয় হওয়ার ফলে কি তৈরি হচ্ছে, ওজন, ওজন হোল তৈরি হলো। এবং যেটার একটা মানে বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখবো, একটা প্রতিক্রিয়া আমরা দেখবো, যেটার একটা খুবই খারাপ দিক, যেটা আমরা এখানে লক্ষ্য করব, ক্ষতিকারক প্রভাব পরিবেশের উপর, সেটা কিন্তু পড়বে। অনেক ধরনের ক্ষতিকর প্রভাব আমরা এখানে দেখব। তাহলে O3 লেয়ার যদি না থাকে পৃথিবীতে, তাহলে এই যে ইউভি রেটা ডাইরেক্ট আমাদের ত্বকে এসে পড়ছে, ইউভি রেটা আমাদের ডাইরেক্ট ত্বকে এসে পড়ছে, ত্বকে এসে পড়ার পর স্কিন ক্যান্সার, আর কি হতে পারে না, আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতায় কমিয়ে দিচ্ছি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। গাছেদের উপর যখন পড়ছে এটা, গাছেদের উপর, সেই গাছেদের পাতাতে যখন পড়ছে, ঠিক আছে, গাছেদের পাতাতে যখন পড়ছে, তখন সে তার সালোক সংশ্লেষ বিঘ্নিত হচ্ছে, সালোক সংশ্লেষ বিঘ্নিত হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া। জলাধারের উপর যখন পড়ছে, এখান থেকে জলের পরিমাণ কমে যাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে, চাষবাসে ইফেক্ট করছে, চাষবাসে ইফেক্ট করছে। বোঝা যাচ্ছে, চাষবাসে ইফেক্ট করছে, জলের পরিমাণ কমে গিয়ে ফসল উৎপাদন হচ্ছে না। যেগুলো বরফ কান্ট্রি, আইস, সেইখানে আইস গুলো গলে যাচ্ছে, সমুদ্রের মধ্যে সেই গলিত জল ঢুকছে, সমুদ্রের জলের লেভেল বেড়ে যাচ্ছে, সমুদ্রে জলতলের লেভেল ইনক্রিজ হচ্ছে। তার ফলে কি হচ্ছে, যে সমুদ্র তীরবর্তী যে সমস্ত নিম্ন জায়গাগুলো আছে, নিম্ন জায়গা, সেগুলো জলমগ্ন হচ্ছে। এবং এই যে ব্যাপারটা, ইউভি রে এনার্জি বেরিয়ে দিচ্ছে না, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি, এই এত কিছু জিনিস কিন্তু এখানে হচ্ছে। তাহলে ওজোন লেয়ার কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের, সেটা আশা করি আমরা বুঝতে পারছি যে ওজোন লেয়ার না থাকলে কি হচ্ছে, কত কিছু মানে একটা ক্ষতিকারক প্রভাব আমরা লক্ষ্য করছি। কাজেই যতটা সম্ভব হয় এই সমস্ত বিষয়গুলোকে বিসর্জন দিব আমরা, এবং এটার একটা অল্টারনেট ওয়ে আমরা খুঁজে বেড়াবো। অবভিয়াসলি ওই অল্টারনেট ওয়েতে আমরা চলবো, এবং যাতে করে সিএফসি এই জাতীয় জিনিসগুলো, যেগুলো মানে খুবই একটা ক্ষতিকর প্রভাব পরিবেশের মধ্যে তৈরি করছে, সেগুলোকে একদম পুরোপুরি বিসর্জন দেবো, পুরো একদম অল্টারনেট আমরা জিনিস তৈরি ইউজ করবো, রাইট, যাতে পরিবেশ বান্ধব হয় সেই জায়গায়। তো এটা হলো, এবারে নেক্সট লেকচারটা আমরা শুরু করব ওই গ্লোবাল ওয়ার্মিং থেকে, এবং পুরোটা পুনর্নবীকরণযোগ্য যে সমস্ত বিষয়গুলো আছে, যে কি কি স্টেপ আমরা নিলে, কি কি এনার্জি রিসোর্স আমরা ইউজ করলে, কয়লার বদলে আমরা কি আরো আদার এনার্জি নিলে আমরা সেখান থেকে CO2 এমিশন কম কম করতে পারবো, কি কি আমাদের পুনর্নবীকরণযোগ্য যে সমস্ত বিষয়গুলো আছে, এনার্জির পার্ট, জোয়ার ভাটা, বায়ু শক্তি, এই সমস্ত বিষয়গুলো কিভাবে আমরা দেখবো কিভাবে কাজ করে।
রাইট? তো একটা অল্টারনেট ওয়ে আমরা খুঁজবো শক্তির, কারণ শক্তি ছাড়া তো আর চলা যায় না। তাহলে এমন একটা শক্তির দিকে আমরা যাব যেটা পরিবেশ বান্ধব হবে, যেখানে কার্বন এমিশন হবে না, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বজায় থাকবে, এই সমস্ত বিষয়গুলো। তাহলে নেক্সট লেকচারের আমি খুবই জলদির মধ্যে আপলোড করব। তো সবাইকে এই বিষয়টা সম্পর্কে আমি আবার বলে দিচ্ছি যে এটা নতুন চ্যানেল একদমই, আর আমার একটা ইংলিশ মিডিয়ামের উপর বেস করে যেটা হয় বিজ্ঞান প্রশস্তি, সেটা তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নাও, কারণ ওইখানে যারা হিন্দি বুঝতে পারো, ইংলিশ বুঝতে পারো, তাদের জন্য বিষয়গুলো সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। আরো অনেক লেকচার ওইখানে আপলোড করা রয়েছে। তো এটাতে আমি আরো ধীরে ধীরে ক্লাস 8, 9, 11, 12 যে কেমিস্ট্রি পোর্শনটা আছে সেই বিষয়গুলো ধীরে ধীরে আমি আপলোড করতে থাকবো। তো সুতরাং তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সো রাখছি এখানেই। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, টেক কেয়ার, বাই।